নমস্কার, ওয়েলকাম টু স্যাস ক্রিয়েট্রেস, আমাদের পডকাস্ট উইথ শাশ্বতী অ্যান্ড সোম। আমরা আমাদের মধ্যে এমন একজন বিশিষ্ট অভিনেতাকে পেয়ে গেছি আজকে, যিনি দীর্ঘ 30 বছর ধরে খুবই সাফল্যের সাথে তার আইকনিক রোলস দিয়ে আমাদের মুগ্ধ করেছেন। তিনি আর কেউ নন, যার কাজ দিয়েই তাকে চেনা যায়। তিনি সত্যম মজুমদার। নমস্কার সত্যম দা। নমস্কার। কেমন আছেন? আছি মোটামুটি, এই গরমের মধ্যে যেভাবে থাকে মানুষ আমাকে সেইভাবে থাকতে হচ্ছে। একদম ঠিক বলেছেন। তো ক্রাইম ডায়েরি, জলনূপুর, কেয়া পাতার নৌকাও, সেখান থেকে জগদ্ধাত্রী, এই যে সুদীর্ঘ 30 বছরের অভিনয়ের যাত্রা, কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? বিশ্লেষণ করবো, দেখুন ব্যাপারটা হচ্ছে আমি মূলত থিয়েটার করি। ছোটোবেলা থেকে ক্লাস 6 যখন পড়ি তখন আমি থিয়েটারে প্রথম জয়েন করি। তখন অবশ্য থিয়েটার খায় না মাথায় দেয় জানতাম না, মোটামুটি মুখস্থ করে অভিনয় করতে হবে। কিশোর নাটকই করেছিলাম, পরীক্ষা পাশের মন্ত্র, সুব্রত মুখোপাধ্যায়ের লেখা। আচ্ছা। উনিও আমাদের বেলঘরিয়ার পাশেই থাকতেন, ওনারই লেখা নাটকে অভিনয় করেছিলাম। তখন এই মানুষের যে স্বতঃস্ফূর্ত ঢল যখন আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে, তখন সত্যি খুব আনন্দিত। তখন মানে আস্তে আস্তে এই থিয়েটার কাকে বলে, গ্রুপ থিয়েটার কি, এই ইনভলভমেন্টটা একটু একটু করে শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। তাই সেখান থেকে মূলত থিয়েটার করতাম আমি। শ্রদ্ধেয় পানু পাল, পথনাটকের জনক, তাকে খুব এজেড অবস্থায় পেয়েছিলাম, মানে তখন ওনার বয়স হয়ে গেছিলো। শারীরিকভাবে উনি তখন সক্ষম ছিলেন না, তবুও ভোকালি কিছু আমাদের ট্রিটস দিতেন, সেগুলো নিতাম। তারই জ্যেষ্ঠ পুত্র প্রদীপ পাল, তারই থিয়েটার দল ছিল, শিল্পাঙ্গন নাট্য সংস্থা। থিয়েটার চলতে 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 তখন প্রায় উচ্চ মাধ্যমিক পাস করে গেছি। তখন আমি এই প্রথম একজনের, তাও একবার নিয়ে আসলো, সে আর কি বেলঘরিয়াতেই থাকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাপি কর্মকার, সেই হাতে ধরে প্রায় নিয়ে এলো, যে আমি চিনলাম। মানে আমি বললাম, বাবু আমি কিন্তু আবার ফেরার সময় তোমাকে নিয়ে, মানে আমার যদি তো সেই মুহূর্তে আমি 9টায় এসেছি ধরুন কল টাইম, আমার হয়তো 2টোই দেখা, কিন্তু আমি কিন্তু রাত্রি 9টাতেই যাবো, কারণ আমি তো একা চিনতে পারবো না। এরকম একটা সিচুয়েশান ছিল তখন। নিশ্চয়ই। সেইভাবেই আর কি শুরুয়াতটা হয়েছিল। টেলিফিল্ম হতো তখন, খুব টেলিফিল্ম হতো। ওই টেলিফিল্মে আমাকে প্রথম একটা চরিত্র আমাকে নিয়ে আসে। তখন বাপি দাদা বলছে যে করবি, চলো। ও জানে থিয়েটারটা করি তখন মোটামুটি, তখন বলছে চলো। এই প্রথম আমার আসা। তারপরে আবার দ্বিতীয় আরেকটি গল্পে স্বাগতবাবু আমাকে আবার নিয়ে, মানে আশা মানে তখন কি অডিশন দিতে হয়েছিল? না, কোনো অডিশন নেই, ডাইরেক্ট কাজ। এক্স্যাক্টলি ডাইরেক্ট কাজ, কোনো অডিশন নেই। ডাইরেক্ট মানে ও হয়তো বলে রেখেছে যে এ পারবে এই চরিত্রটা, তো সেইখানে ডাইরেক্ট আমি একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড তো ডেফিনেটলি লাগবে। তো সেই কারণে আমি ওটা করেছি। ওটা করার পরে আবার স্বাগতদার সেকেন্ড আরেকটা গল্প হলো, তাতেও এবার স্বাগতবাবু ডাইরেক্ট আমাকে ফোন করলেন। তাতে আবার দেখলাম বাপিদা একটু অসন্তুষ্ট। ও তুই এত বেলা ডিঙে ঘাস খেতে শিখে গেছিস? না দাদা, আমি আসলে কোনো ব্যাপার নয়। উনি আমার যে নাম্বার নিয়েছেন আমি তাই তো জানি না। হয়তো তোমাদের যে শিট আছে তাতে যে প্রত্যেক আর্টিস্টের নাম্বার থাকে, হয়তো সেখান থেকে কালেক্ট করে উনি ফোন করেছেন। এতে আমার তো কিন্তু থিয়েটার আর টেলিভিশন, কিন্তু আমরা বলি কথার মধ্যে বলি যে নাটকটা আমাদের ভেতরে আছে, কিন্তু থিয়েটারের যে স্টেপিংগুলো সেগুলো কিন্তু আমাদের টেলিভিশনের স্টেপিং আলাদা, তাই না? না, সম্পূর্ণ আলাদা, কিন্তু এমনকি ফিল্মও আলাদা। প্রত্যেকটা মিডিয়ার স্টাইল আলাদা, কিন্তু বেসিক নাটকটা, মনের মধ্যে যে নাটকটা আছে বেসিকটা এক। কারণ কি, আজকে আমরা থিয়েটার যখন করি তখন একটা নাটক হয়তো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস ধরে রিহার্সাল হচ্ছে, তাই আমার কাট হয় না। আর এখানে ইনস্ট্যান্ট। সেই কারণেই আমাকে হয়তো 10 মিনিট আগে স্ক্রিপ্টটা দিয়ে বললো যে এই অংশটা যাবে, এই 4 পাতা একটা সিন দিয়ে দিল। আমার 4 পাতার মধ্যে কিন্তু তৈরি হতে হলো। তৈরি হয়ে আমি গেলাম, সেখানে আমাকে বললো, তখন বললো এইটুকু অংশ যাবে,
বা আমি আমি তখন বললাম আমি এতটা টানা পড়তে বলতে পারবো না, তখন তুমি কতটা পারবে, যে এতটা, ঠিক আছে এইটুকু কাট, আবার আরেকটা। এখানে যে পরে এডিট করে মিক্সিং করার জায়গা আছে থিয়েটারে, সেটা সেই কারণে থিয়েটারে দীর্ঘদিন রিহার্সালের পর পুরো মুখস্থ হয়ে যায় উইথ কম্পোজিশন। এবং থিয়েটার সবসময় হোয়াইট ফ্রেম, এখানে যেমন ক্লোজ হয়, বি ক্লোজ হয়। এরকম কিন্তু হয়েছিল, মানে আপনি নয়, আপনার পাশে কয়েকটা যে আছে ভুলে গেছে, এরকম তো হয়। হ্যাঁ, সেটা মানে থিয়েটারের ক্ষেত্রেও হয়, থিয়েটারের ক্ষেত্রেই বলছি। আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা একজন ছিল রাজকন্যা বলে একটা আলকাপ্ট স্টাইলের নাটক আমি করেছি। 25তম শোতে আমি পুরো ব্ল্যাঙ্ক, 25তম শো, সেটা আমার এলাকায় আমরাই অর্গানাইজ করছি, 4 দিনের একটা নাট্যোৎসব করেছিলাম, সেখানে শেষ দিন আমাদের নাটক। আমি উঠে পুরো ব্ল্যাঙ্ক, সাইড থেকে প্রম করে, জীবনে কোনোদিন প্রম শুনে নাটক করিনি, প্রম করছে আমার কানে ঢুকছে না, পুরো দাঁড়িয়ে পড়েছে আমি, মানে কি করবো, কিংকর্তব্য বিমূঢ়। পরবর্তীকালে আমার নাটকের যে যারা বিদগ্ধ মানুষ তারা একজন বলেছিলেন, আমারই পাড়ে থাকার, আসলে পাড়ায় তো একটু ক্রেডিট নিতে গিয়েছিলি। না দাদা, এরকম কোনো মানসিকতা আমার নেই, কোনো ক্রেডিট নেওয়ার ব্যাপারই নেই, আমার যেটা অংশ আমি সেটাই করবো। এমনি হয়তো এক্সট্রা একটা এলাকায় হলে এক্সট্রা টেনশনে হয়তো বলতে পারি, কিন্তু আমি ওরকম কোনো ক্রেডিট নেবো বলে, বেশি ভালো করবো বলে সেই কারণে কনসেন্ট্রেশন বেশি দিতে গিয়ে ভুলে গেছি তা নয় কিন্তু। এবং তোমাকে আমি কথা দিলাম, তুমি যে কথাটা বলে আমার কিন্তু গায়ে খুব লাগলো, আমি সেকেন্ড দিন থেকে পাড়ায় আর নাটক কোনোদিন করবো না, তারপর থেকে স্টিল নাও পাড়ায় কোনোদিন নাটক করবো। মূলত অ্যাকচুয়ালি থিয়েটার, টেলিভিশন বা ফিল্মে আপনি যেটা বলতে চাইছেন বা যেটা বুঝলাম, যেটা অভিনয়টা কমন, একদম টেকনিক্স আর ডিফারেন্ট, ঠিক, এটাই হচ্ছে মূল কথা। কারণ আমি আপনার বেসিক্যালি অভিনয়ের পোকাটা তো যা বুঝতে পারছি সেই ক্লাস 6 থেকে, মানে যথেষ্ট ইয়াং এজ থেকে নয়, 6 থেকে আমি মঞ্চে উঠি। বাড়ির লোকের অত ইন্টারেস্ট ছিল না, বাট আমার ইন্টারেস্ট ছিল। তার মানে আপনাদের পরিবারে as such মানে না, nobody else, কেউ এই ব্যাপারে প্রফেশনে আসেনি, এনকারেজও করেনি আমাকে, আমার বলতে দ্বিধা নেই, মানে আমি কিন্তু এনকারেজ করতেও না, ইনফ্যাক্ট করতো না, কি করছিস ঘরে গিয়ে বোনের মোস্তা রাখছিস, থিয়েটার করতে যাচ্ছিস, তাই বলতো। এই সময় বরং প্যারেন্টরা পুশ করে, যাও যাও, হ্যাঁ করে। এই আজকে বলে আমার দাদা, এখনো বলে, আমার মেজদা এখনো বলে যে কত লোক, কত অভিনেতা অভিনেত্রী কত কি করেছে, তুই কি করছিস, হ্যাঁ ওই তো। আর ওদের কনসেপ্টটা এত খারাপ, মানে তুই তো করিস চাকর বাকরের রোল, ওখানেই তো আসল অভিনয়। তুই কি ভাবছিস আমি হিরো করবো? আমি যদি হিরো করি তুই পয়সা দিয়ে টিকিট কেটে দেখবি। হিরোর জন্য একটা আলাদা অবয়ব তৈরি হয়ে যায়। যদি আজকে একটা মুচির রোল করে, একটা রিক্সাওয়ালার রোল করে, তাতেও সেই বুম্বাদাকে দেবকেই ভাববে, আমাকে। তার পাশাপাশি ক্যারেক্টার রোলস যদি না থাকে তাহলে বুম্বাদাকে কে দেখতে আসবে? সে তো অবশ্যই। তাহলে ওই ক্যারেক্টার রোলগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সই দেও না। আজকে হয়তো ওই ধারাবাহিকটা চলবেই না, বা ওই গল্পটা চলবেই না যদি পাশের এই চরিত্র অভিনেতা অভিনেত্রীগুলো না থাকে। আচ্ছা, আপনি যখন টেলিভিশনে প্রথম কাজ করতে এলেন তখন অন্য একটা মহল, তো সেখানে ডিরেক্টর, প্রডিউসার, অন্যান্য বড় বড় শিল্পী, তাদের সাথে কাজ করতে আপনার কীরকম লেগেছে? সেই এক্সপিরিয়েন্সটা কীরকম একটু বলুন। এক্সপিরিয়েন্স বলতে ছোটোবেলায় যাদেরকে পর্দায় দেখেছি তাদের সঙ্গে যদি হঠাৎ করে সরাসরি ফ্লোরে দেখা হয়, স্বাভাবিকভাবেই একজন অভিনেতা হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আপ্লুত হয়। আমিও তাই হয়েছে। আমি আমার জীবনে সৌমিত্র চ্যাটার্জিকে পেয়েছি, সন্তু মুখোপাধ্যায়কে পেয়েছি, তারপরে সাবিত্রী চ্যাটার্জিকে পেয়েছি, লিলি চক্রবর্তীকে পেয়েছি, আপনার কি বলে মাধবীদিকে পেয়েছি। মানে এদের সাথে অভিনয় করতে গিয়ে প্রথম সত্যি মানে শ্রদ্ধায়, মানে যে এতদিন যাদের আমি পর্দায় দেখেছি, যাদের দেখে বড় হয়েছে, যাদের সিনেমা বলুন, সিরিয়াল বলুন, যে কোনো গল্প দেখে বড় হয়েছি, তা আজকে তার সাথে আমি অভিনয় করবো, তো সর্বাগেই তাদের চরণ ছুঁয়ে তাদের আশীর্বাদ নিয়ে তারপর তাদের সঙ্গে অভিনয় করেছি। এবং মানে অদ্ভুত, এটা টাচুট আমার একটা প্রাপ্তি বলতে পারেন। মানে দ্বিজেনবাবু করেছে, দ্বিজেনবাবুর সঙ্গে আমি ছোট্ট একদিন
না 2-3 দিনের একটা ছবি সিরিয়াল করেছিলাম এই যিশুদার করতে। তো উনি আবার একটা দুটো সংলাপ ওনার সঙ্গে আমার ছিল। উনি শর্টের পরে বলছে আপনি থিয়েটার করেন, বোঝা যায় মানে তার মানে যাদের থিয়েটার বেস আছে কোথাও কোথাও না কোথাও স্পার্ক করে, বুঝতে পারে বাকি অভিনেতারা, দর্শক তো পারেই, বাকি অভিনেতারা বুঝতে পারে যে না এই কিন্তু অভিনয়টা শিখে এসেছে, জানে, ফিডব্যাকটা দিতে জানে, এই একটা অ্যাডভান্টেজ আছে। সবচেয়ে ভালো লাগে কি জানেন, যখন মানে এইসব বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আউটডোরে যাই, বিশ্বাস করবেন না, তখন হয়তো আমি একটা রুমে রইলাম, পাশের রুমটায় আরেকজন খরাজদা কিংবা রজতাভ দত্ত কিংবা অপরাজিতা আড্ড বা বিশ্বজিৎ দা, এই যে পরপর নাম করা মানে জুনু মালিয়া, আমি যখন মুম্বাইতে ছবি করতে গিয়েছিলাম মেরি পিয়ারি বিন্দু, তখন এই আর্টিস্টগুলোকে আমি পেয়েছি। তো এই যে জার্নির সময় মানে আমাদের দমদম এয়ারপোর্টে বা ওখানে মুম্বাইতে নামলাম, ওখান থেকে গাড়িতে যাওয়া, ওখান থেকে হোটেল অবধি যাওয়া, এই যে জার্নিতে মনে হয় যেন মানে বহুদিনের পরিচয় ওনাদের সাথে, আমার বহুদিনের আলাপ। কিন্তু আমি জানি না মানে পরবর্তীকালে যখন আবার যখন নিজের জায়গায় স্বভূমিকায় ফিরি, তখন আবার এই লোকগুলোই পরিবর্তন হয়ে যায়। কেন হয় আমি জানি না। মানে আপনি বলতে চাইছেন কি একটা প্রজেক্ট থেকে বেরিয়ে যখন অন্য প্রজেক্টে কাজ করছেন তখন সেই লোকগুলোর পরিবর্তন হয়? শুধু সেই অন্য প্রজেক্টে যাওয়ার আগেই সে যে কলকাতায় ল্যান্ড করলো, এইবার আমি যে চলে গেলাম যে যার বাড়িতে, তারপরের দিনই বললাম হজদা ভালো আছো? হ্যাঁ ভাই কাজ আছে, পরে ফোন করো। আমি নাম ধরে বলা উচিত না কোনো আর্টিস্টের, কেউ বলে না, দেখবেন সবাই এরকম একজনের, না বললেও ক্ষতি নেই, যাই হোক, তবু আমি বললাম মানে এটা খরচদার যদিও করেন না, কিন্তু অনেক অভিনেত্রী পুরো 100% পাল্টি খেয়ে যায় না, 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। আমি ভাবতে পারি না কি করে সম্ভব এটা, যে এত হইগুলো, খাওয়া দাওয়া একসাথে, এবং এন্টারটেনমেন্ট যেগুলো আমাদের শুটিংয়ের পরে হয় সব একসাথে হয়, আনন্দ ফুর্তি হয়, শেয়ারিং হয়, সব কথোপকথন, অনেক কিছু। কিন্তু মেবি এটা যেটা ইংলিশে আমরা বলে থাকি যে তারা সেই ব্যাগেজটাকে ক্যারি করে না, যেখানে শেষ হলো, সুইচ অন ছিল, সুইচ অফ হয়ে গেল, আবার হয়তো অন্য প্রজেক্টে গিয়ে আবার আপনাদের সাথে একই অভিনয়ের মাধ্যমে আবার ইন্টারঅ্যাকশনগুলো হতে পারে। কিন্তু আমি একজন থিয়েটার কর্মী হিসাবে আমার মনে হয় তাতে তো কোনোদিন সম্পর্কটা দানা বাঁধে না। সেটা মেবি এখনকার যেমন এগোচ্ছে পৃথিবীটা, তাতে ওভারঅল হয়তো শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন, সব ইন্ডাস্ট্রিতেই বোধহয় এই জিনিসটাই চলে আসছে, সবেতেই মানুষ ভীষণ আর্টিফিশিয়াল। কিন্তু আপনি সেই জায়গার ডিরেক্টরদের কথা বলুন একটু, মানে সেই সময় আমি সেই সময়কার ডিরেক্টর, সত্যি তখন যে ডিরেক্টর যাদের আমি পেয়েছি, আমি সকলের নাম হয়তো এই মুহূর্তে, মানে আমি কেন বললাম সেই সময়টা যখন আপনি কাজ করেছেন আমিও কাজ করেছি, তো সেই সময় ডিরেক্টরদের সাথে আমরা ফেস টু ফেস কথা বলার সুযোগ থাকতো, সেখানে একটা আন্তরিকতার জায়গা থাকতো, আমরা কথা বলতে পারতাম, একদম কথা বলার জায়গাটা থাকতো। এবং হ্যাঁ, প্রশ্ন মানে যেটা আমাদের থিয়েটারে শেখায় যে একটা অভিনেতা যদি প্রশ্ন না থাকে তাহলে সে কোনোদিন এগোতেই পারবে না। সেই প্রশ্নটা তখনকার ডিরেক্টরদের করা যেত, কিন্তু সো কল্ড এখন যেসব ডিরেক্টর, তারা এপিসোড ডিরেক্টর যারা, অ্যাকচুয়ালি তাদের মানে এত পেশেন্স কম। মানে একটা আর্টিস্ট, শুনুন না, আর্টিস্ট এনজি করাটা কিন্তু অন্যায় নয়, অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভার হওয়া যায় না। কিন্তু শুধু আর্টিস্টই তো শুধু এনজি করে না, আপনার টেকনিশিয়ানসদেরও তো এনজি হয়। তখন প্রবলেমটা অন্যরকম হয়ে গেল, তখন বলে না সরি আমাদের একটা কাজ হলো, এইটা সরি চেয়ে নেওয়া যায়। কিন্তু আজকে একটা আর্টিস্ট যখন বলবে সরি, আরে কখন থেকে সরি বলছেন দাদা, কি করতে আসেন দিদি, মানে প্রত্যেকে এই মানে আসলে কি এদের পেশেন্স কম, টেম্পারমেন্ট কম, আসলে এরা নিজেরা অজ্ঞ,
একটা কাজ কীভাবে করিয়ে নিতে হয় সেটা জানি না। আমি প্রচুর এরকম ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, হাসি মুখে, মানে এই যে সামান্য এই মুহূর্তে জয়দীপ দা এই যে একেনবাবুর যে ডিরেক্টর, এই জয়দীপ দার সঙ্গে আমি তো অনেকগুলো কাজ করেছি। আমি সিরিয়াল অদ্বিতীয় করেছি, একটা মানে প্রচুর ক্রাউডের সিন, অঙ্কম করে বসে, হ্যাঁ দাদা আমাকে মানে সিনটা বলছে, করো না তুমি, করে নেবো করছি পরে সিনটা ওভার কখন করলে তুলে নিয়েছি, কারণ তোমাকে অ্যালার্ট করলে তুমি কনসাস হয়ে যাবে, তোমরা কনসাস হয়ে যাবে, উইদাউট অ্যালার্টে আমি করিয়েছি। এটা কি আপনি মানে আমি যদি আরেকটা দিক বলি যে এখন কি কোয়ালিটির থেকে কোয়ান্টিটির দরকারটা বেশি হয়ে গেছে, সেই জন্য ফাস্ট পেস্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চাই, পেশেন্স কমে যাচ্ছে, মেবি হতে পারে। হ্যাঁ, সেটা তো আছেই। দিনের শেষে হাউসগুলোর ডিমান্ড হচ্ছে 22 মিনিট ফুটেজ তুলতেই হবে। এবার একটা সিন করতে গিয়ে কোনো আর্টিস্ট কোনো কারণে কনসেন্ট্রেশন দিতে পারলো না, এনজি হয়তো হলো, প্রত্যেক মুড, মানে অ্যাক্টিংটা তো একটা মুড, তো সেইখানে প্রত্যেক দিন সেটা ফ্ল্যাকচুয়েট করে। কালকে যেই আর্টিস্টটা তুরন্ত অভিনয় করে গেল, পরের দিন ওই একই কাজ করতে গিয়ে সে ফল্ট করতেই পারে, কোনো জায়গায় তার মেন্টাল স্ট্রাইক হয়ে আছে, সেখানে বাচ্চাটা। কিন্তু ডিরেক্টর বলছে দিনের শেষে তাকে 22 মিনিট তুলতে হবে, তাকে সে জানে তারপরে আরও 4টে সিন আছে, যে তুমি যদি এত সময় নিয়ে নাও তাহলে 4টে সিন নেবো কেন, আমি যদি 22 মিনিট না তুলতে পারি সেই কৈফিয়তটা তো আমাকে হাউসে দিতে হবে। একদম একদম। সেই জায়গা থেকেও তাদেরও যে মানে খুব দোষ আমি বলবো না, কিন্তু তবুও এইভাবে প্রেশারাইজড হয়েই করতে হয়। আপনার এতগুলো প্রজেক্টের মধ্যে মেমোরেবল প্রজেক্ট কোনটা? আমার প্রথম আমাকে মাইলেজ দিয়েছে কেয়া পাতার নৌকো। কেয়া পাতার নৌকো আমাকে পরিচিতি দিয়েছে। হ্যাঁ একদম। যে সত্যম মজুমদার একটা অভিনেতা যে কাজটা করতে জানে বা করছে, এটা আমাকে কেয়া পাতার নৌকো, লীনা গঙ্গোপাধ্যায়, ম্যাজিক মোমেন্টস, সেই জায়গা থেকে প্রথম স্বীকৃতি পাই আর্টিস্ট হিসাবে। তারপরে প্রচুর কাজ করেছি ছোটোখাটো বিভিন্ন জায়গায়, সবটার নামও মনে নেই হয়তো, তবু করে গেছি, এখনো তো করেই যাচ্ছি, কারণ এছাড়া সেকেন্ড অপশন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড অপশন নাই এখন। আমি কিন্তু অন্য কোনো, আগে যেমন আপনার টেলিফিল্ম, সোম থেকে শনি, সাহিত্যের সেরা সময়, এই জিনিসগুলো পুরো উঠে গেছে, উঠে কিন্তু পুরো মেগাতে চলে এসছে। মেগাতে চলে এসে এই এত আর্টিস্টের সমাগম হয়েছে, মানে আর্টিস্ট বলাটা ভুল হবে মনে হচ্ছে, তারা আদৌ জানে না কি নাটকটা, সেটা আমার একটুখানি ডাউট আছে। হ্যাঁ, সবাই দেখছি করছে, কিছু না কিছু পাঠ করছে, কিন্তু তাদের কোয়ালিটিটা কিন্তু ফল হচ্ছে। কোয়ালিটির কথা বলছি, হবেই। কারণ কি, বাজারে দুরকম আলু পাওয়া যায়, জ্যোতি, চন্দ্রমুখী। আপনি চন্দ্রমুখীর টেস্ট চাইবেন, পয়সা দেবেন জ্যোতির, তাহলে তো ওরকমই হবে জিনিসটা, তো হবে না। আপনার কি মনে হয় এখন লোকে টেলিভিশন দেখছে, সিরিয়াল দেখছে, নাকি সোশ্যাল মিডিয়া দেখছে, কি মনে হয়? না দেখুন, না মানে দর্শকের একটা শ্রেণীগত ভাগ আছে। আমি দেখেছি মেট্রোতে প্রচুর লোক আছে যারা বিভিন্ন সিরিয়াল দেখে, যার যে সিরিয়ালটা মোবাইলেই দেখে। মোবাইলে এই আসাতে একটা সুবিধা হয়েছে যে যখন তখন যে কোনো সময়টা দেখে ফেলছে, সে কারণে আমি দেখেছি কিন্তু প্রচুর লোক সিরিয়াল দেখে। মানে এই যে IPL হচ্ছে কি ক্রিকেট খেলা হচ্ছে, মানে ইন্ডিয়ার খেলা যদি না হয়, অন্য দুটো দেশের ক্রিকেট খেলা চলছে, সেই পাশের লোকটা হয়তো ক্রিকেট খেলাটাই দেখছে, সে ক্রিকেট প্রেমী, কিন্তু তার পাশের লোকটা হয়তো সিরিয়ালটি দেখছে, তা ভালো লাগছে না, ইন্ডিয়া না খেলা দেখবো না, এরকম একটা। আপনার কি মনে হয় এই ইন্ডাস্ট্রিতে আপনার কেরিয়ারে কি কি চেঞ্জ হলে ভালো হয়, মানে সিগনিফিক্যান্ট চেঞ্জ যেটা বলা হয়? এই উত্তর দেওয়া খুব মুশকিল। মানে আমি যেটাই বলবো সেটা সঠিক নাও হতে পারে, বেঠিক হতে পারে, এই নিয়ে মানে না, এটা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে উত্তরটা দেওয়া উচিত এবং প্রমিনেন্ট উত্তর আশা করে যারা আমাদের যেটা হওয়া উচিত সবটা তো হয় না। মানে যেমন আজকেও মুম্বাইয়ের জন্য কোনো ছবি হয়, কলকাতার থেকে কোনো আর্টিস্ট দেয়, তখন কিন্তু আমাদের যত সেলিব্রিটি আছে
এবং আমাদের মতো মিডিওকার আর্টিস্ট আছে, তাদের প্রত্যেককে কিন্তু অডিশনটা দিতে হয়। কিন্তু আমার এখানে টলিউডে সুপারিশে কাজ পাওয়া যায়, সোর্সে কাজ পাওয়া যায়, তার ব্যাকগ্রাউন্ড জানারও চেষ্টা করে না। যদি প্রত্যেকটা চরিত্রের জন্য অডিশন হতো, হয়তো সেই টাইমটা বলবে সেই টাইম নেই আমাদের, যদি অডিশন নিয়ে সেই চরিত্রটাকে দেওয়া হতো তাহলে আমার মনে হয় সেই গল্পটা, সেই অভিনয়ের মানটা অনেক বেশি বাড়তি থাকতো। কারণ আপনি এই ক্যারেক্টারটার জন্য আমি 5 জনকে সিলেক্ট করেছি, 5 জনের মধ্যে এই 5 জনের মধ্যে ইনি একমাত্র দেখলাম একটু কাছাকাছি যাচ্ছে, বাকিরা যাচ্ছে না। তো সেই লোক যে যাচ্ছে তাকে দিয়েই করাবো, স্বাভাবিকভাবে। মানে সেই চরিত্রটাকে শুট করতে হবে, সেটাকে আইডেন্টিফাই করা। মূল যেটা নাটক, গল্প, মনের মধ্যে যেটা নেয়া, সেই যে শিক্ষাটা, এর মধ্যে একটা সায়েন্স আছে, সেই শিক্ষাটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে দেখা যায় না। অনেকে কেউ কিন্তু করে, এমন না যে আমাদের এখানে কোনো ইনস্টিটিউট নেই, আছে, কিন্তু তার কিন্তু কোনো ভ্যালু নেই। না না, এগুলো যে ইনস্টিটিউটগুলো আছে, মানে আমি খুব মানে স্পোর্টিংলি বলতে পারি যে এগুলো অ্যাকচুয়ালি এক ব্যবসা, একদম ব্যবসা। কারণ বড় বড় তারকাদের ছবি লাগানো বিভিন্ন মানে সংস্থাগুলো, তারা হয়তো দিনে মাসে হয়তো একদিন কি 2 মাসে একদিন আসে এবং হাই রেমুনারেশন তারা নিয়ে চলে যায়, এবং তারা অভিনয় যে যারা যারা শিখতেছে, যারা অঢেল টাকা বাড়ি কেউ জমি বেচে সেই ছাত্রছাত্রীগুলো শিখতে এসেছে অনেক গ্রামগঞ্জ থেকে, মানে যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়া এবং এটার একটা আকর্ষণ আছে, এই শেখার জন্য অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য যখন আসছে, এই যে দিচ্ছে টাকা, এটা একটা বৃথা যায় না। আপনি বললেন আকর্ষণ আছে, সেই আগে যে আমরা কথা বলতাম গ্ল্যামার ওয়ার্ল্ড, সেই গ্ল্যামার ওয়ার্ল্ডে মানে মধ্যে যে কৌতূহলটা ছিল, সে আজকে কিন্তু মানুষের মধ্যে সেই কৌতূহলটা নেই, সবই প্রকাশ্য। হ্যাঁ, কিন্তু সেই রাস্তাটা আজকালকার ছেলেমেয়েদের তো ইচ্ছে হয় না অভিনয় করার, শেখারও ইচ্ছে আছে, কিন্তু তারা কার কাছে যাবে, কোন প্রোগ্রামারের কাছে যাবে, কোন ডিরেক্টরের কাছে যাবে, কোন চ্যানেলের কাছে যাবে, প্রপার রাস্তাটা কোনটা কে বলে দেবে? এইটা যেরকম আপনি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বললেন, তেমনি মানে অ্যাজ এ অভিনেতা হিসাবে আমি বললাম, আজকের আমি বলছি বা আমার মতো অনেকেই বলবে, আজকের এই ছেলে মেয়েদের পেশেন্সটা কিন্তু কমে গেছে। 2 দিন 1 মাস 2 মাস 3 মাস শিখেই কিন্তু মিডিয়ায় কবে কাজ হবে, মিডিয়ায় কবে কাজ হবে। আরে আমি জানি না আমি অভিনেতা হতে পেরেছি কিনা, আমি পারছি কিনা, আমি পারবো কিনা, সেটা কিন্তু যায় না। এত টাকা ইনভেস্ট করে দিয়েছি, এবার সুযোগ দিন। তো সাঁতার না জানলে যদি পুকুরে নামে তাহলে তো ডুবতে হবে। আমি সবে স্ট্রোকটা দেওয়া শুরু করেছি, এখনো জলটা টানতে শিখিনি, আমি অলিম্পিকে যেতে হবে আমাকে, তাহলে না। এই জায়গাটাই কিন্তু এই কথাটা যেখান থেকে শুরু হয়েছিল, সেই মূল বক্তব্য হচ্ছে যে অভিনয় তো একটা আর্ট, কলা, একদম। তো সেখানে শেখার জায়গার প্রয়োজন আছে, অবশ্যই আছে। আজকে কলকাতায় যেটা শাশ্বতী কিছুক্ষণ আগে বলছিল, যে কজন SRFTIতে চান্স পাবে, 40টা কি 60টা সিট বা এই ধরনের, এছাড়া ডাউন বিলো দি লাইন সেরকম কোনো ভালো অভিনয় শেখার জায়গা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গেতে খুবই কম, খুব কম। আজকে বম্বেতে আপনি আরও ভালো জানবেন আমার থেকে, রোশন তানেজা থেকে, অনুপম খের থেকে, এরা কোয়ালিটি ইনস্টিটিউট চালায়, নিজেরা থেকে কাজ করে। করে। তো সেই জায়গাটাতে অবশ্যই আমাদের আরও প্রগতির দরকার, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান মানে নাটক শেখার প্রতিষ্ঠান, সেটা খুব প্রয়োজন। আপনি নিশ্চয়ই মানবেন এটাতে। মানে অ্যাকচুয়ালি আমরাও তো থিয়েটার থেকে শিখেছি, আমাদের সমাজে এরকম কোনো প্রশিক্ষণ কেন্দ্র ছিল না, আমরা থিয়েটার করেই শিখেছি। আমার কিন্তু পেশেন্স ছিল আর নিষ্ঠা ছিল, এর শেষ অবধি আমি যাবো, পৌঁছবো, এই টার্গেটটা ছিল। কিন্তু এখনকার ছেলেমেয়েদের কিন্তু আপনাকে সাইমালটেনিয়াসলি সেখানে স্পেসটা দেয়া হয়েছে, সে অল্প হোক আর বেশি হোক, সেই স্পেসটা পেয়েছেন বলে আপনি আপনার জিনিসটা দেখাতে পেরেছেন, তাই না? স্পেস যদি আপনি না পান তাহলে আপনি দেখাবেন কি করে? না, সেই স্পেসটা কোথায় পেয়েছি? থিয়েটারে পেয়েছি প্রথমে। থিয়েটারও একটা আজও
আজও একটা রেপুটেড দলে, থিয়েটার দলে গেলে অন্তত 2 বছর শুধুমাত্র ফ্লোরটা ঝাড় দিতে হবে, একদম চা আনতে হবে, এই কথাটা জেরক্স করতে হবে। সমস্ত আর্টিস্টের লেখে না তাদের ফোনে কেন এলো না ফোন করে জেনে নাও, প্রপ গোছাতে হবে, প্রপস গোছাতে হবে, ব্যাক স্টেজে কাজ করতে হবে। এইটার জন্যই রেগুলার রিহার্সাল যেতে হবে, কামাই করা যাবে না। সাথে কল্যাণী থাকে কি রানাঘাট থাকে, ওখান থেকে রেগুলার আসছে। কিন্তু তাহলে এই যে এটা শুধুমাত্র সে অভিনেতা হওয়ার জন্য নয়, আগে তৈরি করছে শৃঙ্খলা। একদম শৃঙ্খলা যদি না হয়, আজও কিন্তু আমরা যারা থিয়েটার করে তাদের যদি 9টায় কল টাইম থাকে, চেষ্টা করে 8:55 ঢোকার। কিন্তু যারা আজকে মানে দুদিনের যোগী, আমি এটাই বলবো, একটা করেই একটাতে একটু বড় রোল পেয়েছে, তাদেরই মানে অ্যাটিটিউড পাল্টে গেছে। তাদের 9টায় বলে 9:30 পৌনে 10টার সময় তারা ঢুকছে। এবার মেল হলে একরকম, ফিমেল হলে তাদের তো একটা নির্দিষ্ট সময় লাগে, মেকআপ, হেয়ার, অমুক তমুক, পোশাক, প্রত্যেকটা ব্যাপারে। কিন্তু একটা ছেলেকেও তো অতটা সময় লাগে না, তবু কেন আমি সময় মতো আসবো না? পাংচুয়ালিটি পিলার অফ সাকসেস, সেইটা কোথায় নেই তো। আপনি মূলত চরিত্র অভিনেতা এবং লিড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, যাই বলুন, আজকের দিনে অ্যাক্টরই হয় সবাই। তো সেখানে আপনার কি মনে হয় সেই সময়ের থেকে এখন চরিত্র অভিনেতার কদর বা মর্যাদাটা অনেক বেড়েছে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হোক বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হোক? দেখুন, এই প্রশ্নের উত্তরে বলবো আগের তুলনায় বলবো যে না। আচ্ছা, বরাবরই চরিত্র অভিনেতার উপর গল্প বেস করেই পুরো সিনেমা হোক, সিরিয়াল হোক, তাই হতো। আর লিড রোল যারা করে মোটামুটি 1, 2, 3, 4টে, তারপরে কিন্তু তাদের আর লিডে দেখাই যায় না। হ্যাঁ, লিডে একটু সমস্যা আছে। প্রথম কথা হচ্ছে বর্তমানে সিরিয়াল জগৎ যখন সিরিয়ালটা যখন এসছে, ফিল্ম ছেড়ে, এখন তো ফিল্ম কম হয়, সিরিয়াল বেশি হয়। তো সিরিয়াল জগতে ম্যাক্সিমামই হিরো হিরোইন দেখা যায় যে প্রকৃত অর্থে অভিনেত্রী নয়। তারা হয়তো কোনো মডেল, কোনো অ্যাড এজেন্সি থেকে এসছে, সেই জন্যই তাদের অভিনয়টা এত বেশি দুর্বল। তাই সেই গল্পটাকে টেনে ধরতে গেলে এইসব পাশে চরিত্র অভিনেতা অভিনেত্রী দরকার, তা নাহলে গল্প দানা বাঁধবে না। বা তাদের দেখে, তাদের অভিনয় দেখে মানুষ দুঃখ প্রকাশই করে। অনেক সময় কমেন্টসও লিখে ফেলে যে খুব খারাপ অভিনয়, খুব বাজে অভিনয়, রাখো। ওদের ওই গান, সিনেমা খেতে বলে গান, মারপিট, এসব দেখিয়ে দাও, ঠিক আছে। ধরুন আমাদের দেব যখন প্রথম এসেছিল, তখন ওর অনেক ছবি ফ্লপ হয়েছে। কেন? কারণ ও তো অভিনয়টা পারতো না, কিন্তু খুব সুন্দর দেখতে, ভালো ডান্স করে, মারপিটটাও ভালো করে নেয়, অ্যাকশন ডিরেক্টরকে দিয়ে করেই নেয়, কিন্তু ভেতরে কিছু তো থাকতে হবে। না, ভেতরে তো ওনার তো ইচ্ছেটা আছে, ইচ্ছেটা দিয়ে এখন যে ম্যাচিওর, ওই ইচ্ছেটা ছিল বলে, নিষ্ঠাটা ছিল বলে এখন যে ম্যাচিওরিটি এই জায়গায় পৌঁছেছে। একদম এই জায়গায় পৌঁছেছে, নাহলে তো হতো না। এবং সবচেয়ে বড় কথা আমার ভালো লাগে এখন, দেব বলুন, জিৎ বলুন, কিন্তু ওরা ট্র্যাক পাল্টে দিয়েছে একদম। আগেকার দিনের মতো ওই মিষ্টি নায়িকা, ভীষণ মারপিট, নায়িকাকে ছাড়াতে হবে, এই ব্যাপার কনসেপ্টটা পাল্টে গেছে। মানে অভিনয়ের প্রতি আরো বেশি ফোকাস। অ্যাকচুয়ালি ওরা হয়তো লিড রোল, অ্যাকচুয়ালি চরিত্র অভিনেতা। ঠিক কথা। আমি ইনফ্যাক্ট ওই কথাটা যখন বললাম, তার মেন উদ্দেশ্য ছিল যে এখন চরিত্র অভিনেতার যে পারিশ্রমিক, আমি পারিশ্রমিক দিয়ে একটা দিক বোঝাচ্ছি যে ইনফ্যাক্ট বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম আছে যে চরিত্র অভিনেতা কিন্তু লিডের থেকে বেশি টাকার ডিমান্ড করছে। তো সেই জায়গাটাও পৌঁছেছে আজকে। হয়তো টালিগঞ্জ বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অতটা হয়নি, কিন্তু চরিত্র অভিনেতার মেন মূল্যায়নটা যদি পারিশ্রমিক দিয়েও হয়, তাহলেও ডেফিনেটলি বেড়েছে। আজকে একটা প্রডিউসার নতুন ছবি করছে, হয়তো কোনো না কোনোভাবে হয়তো যে হিরো বা হিরোইন, সেও টাকা ইনভেস্ট করছে, তার জন্যই তাকে হয়তো হিরোইন রাখতে হয়েছে। কিন্তু সেই গল্পটায় খরাজদা আছে,
কি আমাদের সুপ্রিয়দা আছে, কি পরান্দা আছে, ঠিক স্বাভাবিকভাবেই সেই নায়ক নায়িকার থেকে তো টাকা বেশি পাবে। তাদেরকে নিয়ে গল্পটা সাজানো হয়, হ্যাঁ, তাদেরকে মনে রেখে গল্পটা সাজানো হয়। আমি সেই অর্থে বলছিলাম যে চরিত্র অভিনেতাদেরও এখন বেশ ভালো রকম উন্নতি এবং কিন্তু ইম্পর্টেন্স বেড়েছে। কিন্তু মানে আবার দেখবেন আর সেলিব্রিটি, কোনো ছোট ফিল্মের সেলিব্রিটি যখন নেয় তখন তারা একটু টাকার অঙ্কটা ইচ্ছে করে হাঁকিয়ে বলে, মানে অন্য জায়গায় যে অ্যাডজাস্ট করবে তার থেকে ওখানে একটু বাড়তি বলে এই কারণে, কারণ ও তো 3 দিনের কাজটা একদিনে তুলে নেবে, সেটা কিন্তু আর্টিস্টরা জানে। কিন্তু আরেকটা যে ভালো ডিরেক্টরের কাছে যে তরুণ মজুমদারই যদি কাজ করতো, সে এত টাইমিং শিডিউল যে তার 9টায় সিনটা শুরু হবে, 12টায় কিন্তু সিনটা শেষ হবে। টাইম ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা, কারণ কি সে জানে যে আমি কোন আর্টিস্টকে নিয়েছি, ঠিক, এবং সেই আর্টিস্টকে যদি আমার 3 দিনের জায়গায় 6 দিন লাগে, 6 দিনই লাগবে, আমি সেখানে কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না। এক্স্যাক্টলি। তো সত্যম দা, মিস্টার রাজা ইন্সপেক্টর বটক ব্যাল, এটা নিয়ে একটু কিছু বলুন। এখন সব থেকে প্রচলিত সিরিয়াল চলছে জগদ্ধাত্রী, তো আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে ওখানে? ওখানে সবচেয়ে বড় কথা কি, আমি যেরকম আমি প্রথমেই বললাম যে কেয়াপাতার নৌকা আমাকে পরিচিতি দিয়েছে ইন্ডাস্ট্রিতে। তারপরে আমি অনেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু আমি লাইমলাইটে আসতে পারিনি। বরঞ্চ আমাকে স্নেহাশিস বাবু এই চরিত্রটা যখন দেন, প্রথম দিন আমাকে ওখানে শুটিং ছিল, এইখানে সামনে একটা আপনার চেতলার ওখানে একটা হল আছে, ওই হলে একটা এই সিনেমারই এই সিরিয়ালের শুটিং ছিল, সেইখানে আমাকে ডেকেছিল। তো আমি মেকআপ করলাম, মেকআপ বললো আজকে আপনারটা করা যাবে না, সরি। তো আমি আপনাকে একটু ব্রিফ করি, হালকা করে একটা ব্রিফ করেছিল, যেটা পাই না আমি, অনেক আর্টিস্টই পায় না। আমি কি চরিত্র করতে সে ব্রিফিংটা যদি চরিত্র হিসাবে কেউ পায়, তার অভিনয় যেটা ফিল্মে হয়, ঠিক, সেটা করতে অনেক সুবিধে হয়। কারণ সিরিয়ালে আমি কোথা থেকে এলাম, আমি কে, আমি কেন, আমি কার সাথে কথা বলছি, এই প্রশ্ন করার আগেই পার শেষ। ঠিক কথা। সেই কারণেই উনি ব্রিফিংটা করাতে আমাকে বললো, এরকম একটা চরিত্র লোক, অদ্ভুত টাইপের একটা লোক, সবসময় দাঁতে কাঁটি দিয়ে দাঁত খোঁচায়। আমি বললাম, পরবর্তীকালে আপনি দাঁত খোঁচানো তো হিট হয়ে গেছে, পরবর্তীকালে বলেছিল। আমি বললাম, স্যার আপনি যে আমাকে এই প্রপসটা দিয়েছেন, লজিকটা কি? হ্যাঁ, আমিও সব লজিক কিন্তু ভেবে বলিনি। আমি বললাম, স্যার আমাকে প্রচুর লোক প্রশ্ন করে, আমি কিন্তু লজিক খুঁজে পেয়েছি। বলছে কি? আমি বললাম, দেখুন আমরা ডিপার্টমেন্টে কি আমাদের, সেই ডিপার্টমেন্টের হচ্ছে দুর্নীতিমুক্ত একটা অঞ্চল তৈরি করা, প্রতিটা গলি গলতায়। সে ছোটোবেলা থেকে শুনছি দাঁত মানে থাকলে দাঁতের মর্ম বোঝে নাকে বলে না, তো দাঁত সবচেয়ে মূল্যবান জিনিস। দাঁতের ফাঁকে ময়লা জমেই তো দাঁতটা নষ্ট হয়। তো গলিগুলো আগে ফাঁক করবো, মানে পরিষ্কার করবো, প্রত্যেকটা গলি পরিষ্কার করবো, তবে পুরো সমাজটাকে আমি মানে পরিষ্কার মুক্ত অঞ্চল করতে পারবো। স্নেহাশিসদার ওখানে যে কাজ করছেন, এখনো তো করছেন না? এখন আমার যেহেতু রিটায়ার করে গেছি, মানে 20 বছর গল্পটা এগিয়ে গেছে, ওই জন্য আমার চরিত্রটা রিটায়ার করে গেছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু উনি তো খুব ডিসিপ্লিনড ওয়েতে কাজ করেন। ভীষণ। একটু বলুন না। এবং সবচেয়ে বড় কথা যে এত মানে ইনস্ট্রাকশন দেন উনি, হঠাৎ করে খুব রেয়ার আসেন। মানে আমি 2.5 বছরে 3 দিন পেয়েছি ওনাকে, মানে উনি ফ্লোরে এসছেন। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই কাজ করেন। ওই মানে এপিসোড ডিরেক্টর প্রত্যেক সিরিয়ালেই তাই, কেউ মানে অরিজিনাল ডিরেক্টররা কেউ থাকে না। যাই হোক, আসে তো সবাই দেখা করে, আমি যাবো কিনা মানে একটা অস্বস্তি, গিয়ে কী বলবো এরকম। তাহলে না যাও, সবাই যাও। যাই হোক, আমি গেছি, দেখে আমার সাথে খুব ইয়ার্কি ঠাট্টার সম্পর্ক, আমার ভালো লাগে। উনি আমাকে সেই রেসপেক্ট করে। আমার প্রণাম কোনোদিন উনি নেন না, আমার প্রণাম করতে গেলে উনি বান করেন। যাই হোক, মানে হয়তো ভাবে যে সেম এজ বা পাশাপাশি কাছাকাছি, সেই জন্য হয়তো নেন না। যাই হোক, সেই কারণে বা রেসপেক্ট করেন আমাকেও, সেই জায়গা থেকে নেন না। কিন্তু ইনস্ট্রাকশন দেন, হঠাৎ করে বলছে, কী করছেন সৌরভ?
আপনি আপনি তো মনে হচ্ছে জগদ্ধাত্রীর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, অ্যাটিটিউডটা কোথায়? না মানে যে মিষ্টি মধুর সংলাপ আপনি লিখেছেন, যে সম্পর্কটা, তাতে আমার মনে হচ্ছে যে এখানে স্নেহ, ও আমার সন্তান সম, সেই হিসাবে আমি ট্রিট করছি। বলছি ঠিক আছে, কিন্তু তবুও বাপই বাপের জায়গা থেকে স্নেহ করবেন। প্রচুর আর্টিস্ট উনি টালিগঞ্জে তৈরি করেছেন, কিন্তু তাদের মধ্যে হয়তো অনেকে ওনাকে ভুলেও গেছেন। তো যাই হোক, এরকম একটা লোকের কাছে তবু আমি মানে গিয়েছিলাম যে না, অন্তত আমার সঙ্গে একটু হৃদ্রতা হোক, একটু মানে ওনার সঙ্গে বোঝাপড়া হোক, আমিও যা আছি মানে, বা আমিও আপনার সঙ্গে আছি, আপনি যেমন আমার সঙ্গে আছেন, আমিও আপনার সঙ্গে আছি, এই যে আন্তরিক সম্পর্কটা সেটি যেন বৃদ্ধি পায়। সেই কারণে আমি মাঝে মধ্যে যেতাম, মানে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যেতাম। সেখানে গিয়েও আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে। মানে অন্য সময় উনি যে ওনার যে রিলেটিভ তখন এসছে তাদের কাছ থেকেও শুনেছি যে জীবনে প্রচুর স্ট্রাগল করে উনি দাঁড়িয়েছেন। সেটা NT1-এর টেকনিশিয়ানের পুরনো স্টুডিও যখন হতো তখন উনি স্ক্রিপ্ট লিখতেন। তখন বলছে একটা ভাঙা ঘরের মতো, ওপরে চালটাও ঠিকঠাক নেই, ওপরে ড্যাং ড্যাং করে ফ্যান হচ্ছে গরমে, ওখানে বসে উনি স্ক্রিপ্ট লিখেছেন, প্রচুর স্ট্রাগল করেছেন। তারপরে একটু যখন পয়সা হয়েছে, এবং রিলেটিভ থেকেই শোনা হয়েছে যে একটা একটু কিছু অর্থ উপার্জন করবো, একটু বড় কিছু ব্যবসা করবো, তো একটা ওষুধের দোকান করেছিলেন, পুরো লস। তারপরে আস্তে আস্তে উনি সিরিয়ালের দিকে আসেন এবং সাকসেস হন, এবং আজকে টালিগঞ্জের বুকে স্নেহাশিস চক্রবর্তী একটা নাম। কোন গোপনে মন ভেসেছে, ওটাও তো না, ওটা জি বাংলার ইনহাউসের, ওটা ইনহাউসের কতগুলো প্রোগ্রাম আছে, যেরকম পিলু ফিলু ছিল, তারপরে মিঠাই, এগুলো সব ইনহাউসের প্রোগ্রাম। এখন যেমন কোন গোপনে মন ভেসেছে, ওখানে তো আপনি বোধহয় ইয়ে চরিত্র করেছিলেন না, নাক্সালাইট টেররিস্ট। একটা ছোট্ট চরিত্র করেছিলাম। মানে আসলে এই করেছিলাম এই কারণেই, মানে আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে আমি এই ব্লুজ ছাড়া অন্য জায়গায় আর কাজ করবো না, কারণ উনি আমাকে এতটা মাইলেজ দিয়েছেন। কিন্তু মন মানলেও পেট তো মানে না। আমাদের এই মানে অভিনেতা অভিনেত্রী যারাই বলুন, বসে থাকার পিরিয়ডটা অনেকখানি চলে, তো ইনসিকিউর খুব প্রচণ্ড। তাহলে এই ব্যাপারে আপনার কি মনে হয়? এই ব্যাপারে মানে নতুনদের উদ্দেশ্যে, মানে আমাদের লাইফ তো প্রায় মানে 75% কি তারও বেশিটাই 80% চলে গেছে, কিন্তু এরপরে তো আপনারই দরকার। কোথায় আপনি কোন হসপিটালে যাবেন, কোথায় যাবেন? সে তো সারা জীবনই তো আর্টিস্টের জীবনে, তাই ইনসিকিউরিটি তো ইজ আ পার্ট অফ আর্টিস্টস লাইফ, এটা তো বলাই সব ক্ষেত্রেই। মানে শুধু আমাদের টলিউড নয়, বলিউডেও তাই, সব জায়গায় প্রচুর আর্টিস্ট আছে মানে মরে গেছে, 3 দিন মরে পড়ে আছে, তারপরে উদ্ধার হচ্ছে। মানে পারভিন ববির মতো ওই লেভেলের নায়িকারও ওই অবস্থা হয়েছিল। তো আপনার মনে হয় না ফেডারেশন কিছু করুক, মানে সিনিয়র সিটিজেন যারা, দেখুন ফেডারেশন করবে যে বলছি আমরা দাবিটা রাখি যে আপনাদের এই করতে হবে, আপনাদের, কিন্তু আপনাদের নয়, আমরাই তো। তাহলে আমি ইনিশিয়েটিভ নিচ্ছি, আমি তাহলে দায়িত্বটা নিই, সেই দায়িত্বটাকে আমি নিচ্ছি যে এই প্রসেসটা, কিন্তু যারা দায়িত্বে রয়েছে তারাই ওদের কাছে গিয়ে যদি মাস পিটিশন যারা পাচ্ছে না, যারা মানে ফিল্ডে গিয়ে সমস্যায় করছে না, ফেডারেশন করছে না, আর্টিস্ট ফোরাম করছে না, এটা কিন্তু নয় না, করছে 2-4 জন যে পেনশন পাচ্ছে না তা কিন্তু নয়, পাচ্ছে, কিন্তু সবাই পাচ্ছে না কেন? এই সামগ্রিকভাবে পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে রেভলিউশন, আন্দোলন দরকার। সেই আন্দোলনটা আমরা কি সবাই করি? আমাদের যখন একদিন মিটিংয়ে আছে, আমরা যাচ্ছি, কথা বলছি, ওনারা যে কথা বলছে চাপিয়ে দিচ্ছেন, ওনারা অনেক কথা মনে হচ্ছে আমাদের পরবর্তীতে কি একই কথা বলে, কোনো সলিউশন নেই, আমরা বলে বেরিয়ে আসি। কিন্তু সলিউশনের জন্য যে আন্দোলনটা করা দরকার, তাহলে আমরা সেই স্ট্রাগলটা কি করি? বাংলা সিনেমায় আপনি কিছু করেছেন? বাংলা সিনেমায় আমি দেবের সাথে, জিতের সাথে গেম করেছি, দেবের সাথে করিনি, বৌমাদার সাথে করিনি, আমাদের বিট্টু মানে সোহমের সাথে করেছি, অমানুষ 2,
মানে এই দুটো মানে প্রমিনেন্ট ছবি আর কি। এছাড়া প্রচুর ছবি করেছি যেগুলো দেখায় না দেখায়, মনোজ মিত্রের সঙ্গে অভিনয় করেছি, সেইগুলো মানে সেইভাবে তো মুম্বাইতে পা দিলেন কি করে, হিন্দি ছবিটা কি করে? সেটা হচ্ছে মুম্বাইতে পা দিয়েছি, এখানে অডিশন হয়েছিল, বললাম না এখানে সবাই গিয়ে অডিশন হতে আসে, রুদ্রনীল এই ধরনের তলিকা দিয়ে এবং প্রচুর আর অপাধি সবাই গিয়েছিল, সবাইকে অডিশন দিয়েই করতে হয়। ইভেন সৌমিত্র চ্যাটার্জি যদি অভিনয় করতেন ওনাকে অডিশনই দিতে হবে, সিস্টেমটা ভালো। তুমি চরিত্র পেয়েছো, তো সেইখানে আমি আমারই একটি কলিগ বলছে এরকম অডিশন আছে, তুমি যাও, বোম্বের কাজ হচ্ছে, আর কিছুই পেতাম যাই না, কাজ নেই অনেকদিন, ঠিক আছে চলো। তখন আমার আকাশের একটা কাজ চলছিল, সাহিত্যের একটা গল্প চলছিল, ওই বাঘিনী গল্পটা চলছিল। ঠিক আছে চলো দেখে আসি, কিছুই তো হবে না, মুম্বাই আমারও হবে না। যাই গেছি, অডিশন দিয়েছি, বলছে এবার ওরা বলছে ওখান থেকে যে অডিশন নিতে আসে, কতটা অথেন্টিক, মানে একটা ডিরেক্টর কতটা ভরসা করে ওদের পাঠায়, মানে ওরাও ওই জায়গাটা মানে পোক্ত, তা নাহলে সরাসরি ডিরেক্টর কিন্তু আসেন না। তো বলো স্যার আচ্ছা নেই লাগলাই, মানে স্ক্রিপ্টটা দিয়েছি অনেকদিন, ইনস্ট্যান্ট দিয়ে বলা তা নয়, কিন্তু 3 দিন আগে দিয়ে দিয়েছে। তো আমি যখন মানে ওটা ফর্মটা ফিল আপ করেছিলাম, তারপর স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে, তো আমি বললাম, তাও আমি পাশে যে আমাদের এখানকার কোঅর্ডিনেটর ছিল তাকে বলল, সে আমাকে বলে দিল যে এটা আমি বাংলায় লিখে নিলাম যাতে আমার বলতে সুবিধা হয়, হিন্দিটা আমি ভালো পড়তে পারি না, যদি ইংরেজিতে মানে টাইপ করে তবু আমি বাংলায় লিখে নিলাম, আমি যেভাবে বলবো একটু সাবলীলতা, সেইভাবে আমি করে নিয়ে বললাম। তো ওদের পছন্দ হয়নি, বুঝলেন স্যার আচ্ছা নেই লাগবে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি জানি হবে না, এরকম একটা আমার মধ্যে ছিল। আমি জাস্ট বেরিয়ে আসছি তখন আমাকে বলছে স্যার আমাকে বলছেন, मुझे आप दूसरा कर सकते हैं, ট্রাই कर सकते हैं। একটা স্ক্রিপ্ট দিল, আর ওই কোঅর্ডিনেটরের কাছে গেলাম, উনি সব বলে দিল, আমি সব লিখে দিল। তখন আমিই ক্যান্ডিডেট ছিলাম, আর কেউ ছিল না, একদম শেষ আবার গেছি, বুঝে বলো যখন করলো ইয়াস ऐसा तो होना चाहिए। কি হলো, 3 দিন আগে পেলাম, ওটা হলো না, এটা ইনস্ট্যান্ট বললাম হয়ে গেল। তারপরে বাড়ি ওখান থেকে শুটিংয়ে চলে গেছি, শুটিংয়ে গিয়ে বললাম এরকম, কাউকে বললো না, এটা দিয়ে এসছি অডিশন, জানি না কী হবে, বললো তো ইয়াস এসব করবে, তাহলে হয়ে গেছে এরকম বলছে। তো যাই হোক, প্রায় 1 মাস পরে আমাকে বলছে যে কোঅর্ডিনেটর হচ্ছে, আরে আপনি তো ফাটিয়ে দিয়েছেন, মানে আপনি সিলেক্টেড, আপনি জানেন আপনার এগেনস্টে কে অভিনয় করবে? না, আপনি যে সংলাপগুলো বললেন কার সঙ্গে বললেন জানেন, কার সঙ্গে বলবেন জানেন পর্দায়? বলছে কে? আমি বললাম কি? বলছে বিগ বি। আমার হাঁটু কারবার শুরু হয়ে গেছে। বিগ বি জিপিওতে আমাদের শুটিং করেছে। ও আমাকে বলছে এখানে হচ্ছে 3 এপিসোডের শুটিংটা। বলছে হ্যাঁ 3 শুটিং এখানে হচ্ছে। তুমি কি জন্য? আর আমি একটা ছোট্ট চরিত্র করবো, তাই নাকি? এসে ওরা আবার এনকারেজ করলো কলকাতার ছেলেরা। তো আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে একটা মেয়ে দেখলাম, আমরা রিসিভ করলাম, আইয়া করে একটা মেকআপ ফ্যানে নির্দিষ্ট নাম লেখা, প্রত্যেক কে কোনটা কে গাড়ি করবে। আমারটা ফাল্গুনি চ্যাটার্জি ছিলেন, ফাল্গুনি চ্যাটার্জি আর অরুণবাবু ছিলেন, এরকম কয়েকজন আর্টিস্ট ছিল, বাকিদের আমি চিনি না। তাকে যদি আমার খাবার না দেয়, টিফিন না দেয়, না আমার স্বপ্নের হিরোর সাথে আমি অভিনয় করবো। যাই হোক, যথারীতি আমাকেই আগে ডাকলো, দুপুরে টিফিন হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের পরে সত্যমজি চলি, ও মাঝখানে ইন বিটুইন সিগারেট খাবো, জিপিওতে পুরো নো স্মোকিং জোন, গাড়ির মধ্যে ফাল্গুদা আছে, খেতেও পাচ্ছি না, বাথরুমে গিয়ে খাবো, বন্ধ হয়ে যায় গাড়ির মধ্যে। তো আমি নেমেছি, কাহা যা রা আর সিগারেট পিনে যা রা চলি, একটা মেয়ে আমার পিছনে, আমি খেয়ে আসছি, নেই চলি। ওখানে গেলো, আমার সাথে গেল, আমি জোনের বাইরে গিয়ে সিগারেট খেলাম,
ফেললাম, हो गया স্যার, পুরো আমাকে বাসে তুলে তবে আবার বাসে, এই হচ্ছে। এবং স্যার ছাড়া কোনো, সে যে মানেরই শিল্পী হোক, সম্বোধন, সে স্যার এবং ম্যাডাম, এই সম্মান, এত রেসপেক্ট, সম্মানটা এইটা করলাম। করার পরে বলছে যে চলে আপকা আপকা, এ আবার তো হাঁটু খাবার শুরু হচ্ছে, ডায়লগুলো সব ভুলে গেছি। যা বাথরুমে গেলাম, বাসে বাথরুমে গেলাম, বাসে বাথরুম করতে করতে আয়নাটার দিকে তাকিয়ে আছি, তুমি বচ্চন স্যার, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, চল। অ্যাকচুয়ালি সেটি একদম এইটা ভেবে, নাহলে তো নিজেকে বুঝতে একদম, পারতাম। একদম। গেলাম, সিঁড়ির মধ্যে দুপাশে বুকে নিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে তাকে দেবে বলে। টক 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 করে উঠলাম। এবার উঠে দেখি লোকটাকে দেখি আমি তো স্পিল বাউন্ড, মানে ময়ূরের বাঘ দেখা, ময়ূর নাকি ইয়ে হয়ে যায়, অ্যাকাস্টাম হয়ে যায়। আমি হাঁ করে দেখছি যে এই লোকটাকে এতদিন ধরে দেখেছি, কত পুজো, ধূপধুনো দিয়ে পুজো করেছি ফটোতে, সেই লোকটা চোখের সামনে, ভাবতেই পারছি না। একটু লোম ফোম সব পেকেই আছে, হ্যাঁ। আর সবসময় মনে যেন এক্ষুনি মরে যাবে, তাই নার্ভের প্রবলেম, এক্ষুনি কিচ্ছু খায় না, শুধু ওষুধ খায়। এই হচ্ছে যে অ্যাকশন, অদ্ভুত। এইবার বারবার তো ভুলে গেছি ওনাকে দেখে, তাকিয়ে পালস বোঝে, अभी तो वही ऑफिसर कर रहे ना, हाँ सर, ऐसा क्यों? हाँ सर, ऐसा कीजिए, ऐसा, चलिए दोबारा रिहर्सल हो जाएगा। हाँ, কমফোর্ট জোনটা তৈরি করে দেয়। না চাইতে জল, উনি বলছে রিহার্সাল হয়ে যায়, 3 বার রিহার্সাল করলো এই বয়সে। করে, ঠিক যায়, হ্যাঁ স্যার ঠিক যায়, লোকের করে হলো। টেবিলে ঠিক ঠিকটা सुनिए, टेबल सुने चुके बोलो, टेबल ऊपर है, आप उन्हीं ये पड़ा, आप जैसा कर रही है ऐसा ही कीजिए, बहुत बढ़िया कर रहे हैं। हम थोड़ा आहिस्ते बोलेंगे, पूछिए क्यों? क्यों सर? তার আগে তো বাংলা হিন্দি মিলিয়ে বলছে, আমি আপনাকে পুজো করতাম, ওই করতাম, আমি আপনার দেবতা, আমি ভাবতে পারছি না, আবার এর স্বপ্ন দেখছি মনে হচ্ছে, আবার চিমটি দিয়েছে, लग रहा है। हाँ सर, कोई सपन मपन नहीं, हकीकत है। এরকমভাবে পুস্টা করছে। তারপরে সমস্ত বললাম, তো বলছে अब जैसा कर रही है ऐसा कीजिए। हम तो रास्ते में पूछे क्यों? हम क्यों सर? क्योंकि हम हर जगह अरेस्ट होकर आपके पास आए, आप सरकारी अफसर, आप भी मुझे अरेस्ट कर रहे हैं, हम थोड़ा मारूस है। ओके चलो टेक गया, করলো অ্যাকশন করলো। আমি বলছে ডায়লগ, আমি ডায়লগুলো বলছি, আমার সঙ্গে কথা বলছি, তাকিয়েছি। রিভু বলছে, সন্ধ্যা তুমি হচ্ছে সেই অফিসার যাদের পায়ের ঘাম মাথা যায়, টেবিলের ওপর পা তুলে ঘুমাও, ফাইলের পর ফাইল দেওয়া হয়, তুমি সেই মাল। আর এ তো আম জনতা, এত তাকাচ্ছ কেন? পাত্তা দেবে না, দাও তোমাকে কিছু প্রপস দিয়ে দিই, তুমি কিছু কাজ করো। এইবার কাজ করতে করতে পরে শুনলাম, এইটা তুমি পাত্তা দিচ্ছ কেন? এই সিনটা শেষ হল, মাস্টার শর্ত ওকে হয়ে গেল। এবার শিফট ক্লোজ নেবে, এসপি নেবে। এবার আমার যেদিকে আছে ওখানে এনভায়রনমেন্টটা ওরকম করেছে, পিছনে অফিসে প্রচুর লোক কাজ করছে, প্রচুর জুনিয়র আর্টিস্ট কাজ করছে। তা আমার এদিকটা ওনার ওর দিকে, আমার পিছন থেকে ক্যামেরা যেতে ধরেছে, ওনার পিছনে সেটা করাই ছিল। ওনার ক্লোজগুলো হয়ে গেল। এবার ক্লোজগুলো হওয়ার পর আমার ক্লোজ নেবে, আমার ক্লোজের পিছনে জায়গা নেই, তাহলে পুরো সেট আপটা আবার ওখানে নিয়ে যাবে, এইখানে ব্যাকগ্রাউন্ডটা বড় করবে, এই করে ওদিকটা তখন ছোটো করে দেবে, ওনার তখন তো ওনার পিছন থেকে করবে। তো তখন ওই শিফট হচ্ছে বলে বলছে তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি আর বিগ বি একমাত্র আর্টিস্ট ছিলাম। এবার আমি যথারীতি বিগ বির পাশে গিয়ে দাঁড়িয়েছি, এক খেলা আমি ছিটকে পড়লাম ওর মানে সিকিউরিটি, সেটা বচ্চন দেখেন। এবার আমাদের যখন একটা টেকনিশিয়ান, সে প্রতিবাদ করেছে, ওই ধাক্কা क्यों दे रहा है? ये भी यहाँ का रेनाउंड आर्टिस्ट है, धक्का क्यों दिया? होइचे हয়ে যাচ্ছে, बोले इसके सामने आएगा मतलब कहाँ जाएगा? वो भी आर्टिस्ट, आपका बिग बी आर्टिस्ट, वो कहाँ जाएगा?
ये फ्लोर में दोनों ही आर्टिस्ट हैं। क्या हुआ? मुझसे पूछा क्या हुआ? सर आपका ये आदमी हमारा आर्टिस्ट को धक्का से फेंक दिया। या सॉरी सर, प्रथम आगे बोल रहा, सॉरी सर। अरे बढ़ जाओ, 200 गज अंदर में मत आओ, चलो। চোখে জল বেরিয়ে যাচ্ছে আমার। ওই মানে ওরকম একটা পার্সোনালিটি আমাকে এতটা সম্মান দিচ্ছে। আজও আমি আবেগে পড়ে যাই। মন্ত্রমুগ্ধের মতন আমরা শুনলাম, সত্যি কথা। তো আপনার ক্যারিয়ারে কি আপনার মানে পাওয়াটাই তো বেশি হয়ে গেছে, বিরাট বিরাট পাওয়া। তারপরে আমার সরি ফরি বললো, তারপরে এবার শর্টটা শুরু হলো। মানে ভদ্রলোক এত বিচক্ষণ, এত প্রত্যেকটা সাইড। এবার ওনার পেছন থেকে যখন ক্যামেরা হচ্ছে, উনি আর ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে সে মেকআপেন সেই গেল, ওকে ডাকে, ওর নাম ধরো কৃষ্ণা, কৃষ্ণার নামটা ডাকে ও বোঝে কী চাইছে। কৃষ্ণা, হ্যাঁ স্যার, আর কিছু বলবে না, পানি কৃষ্ণা মিরর, কৃষ্ণা কাঙ্গি, কানে দিয়ে পিছনটা চুলটা আসতে হচ্ছে ওর স্পিডে। এবার আমাদের যে ডিওপি ছিল সে বলছে স্যার, স্যার নেই আएगा आपका, आएगा लेन फॉरवर्ड कर रहा है, आ रहा है, हाँ सर चलो कांगी दो। শুধু ওইটুকু জায়গায় আসলো, করতেও কিছু করলো না, এই শুধু ঘেমেই আছে, শুধু ওইটুকু জায়গায় আসলো, মানে ওইটা আসবে ক্যামেরায় দিয়ে দিল, শর্টটা নিল। ও ইন বিটুইন আবার হঠাৎ করে বলছে যখন বসা লাগে, হচ্ছে বুড়ি বড়া সালা নাই করেগা। আমার শর্টটা এবার, তোমারটা তো হয়ে গেছে দাদা, আমার সময় ক্যাজার করলে আমি তো লেবলে লুবলে দেবো। एक तंतुरो ना क्यों चढ़ा है? और मैं जो लड़की ये करो, पकड़ रखो। हाँ सर, वो तो भाई मजाक कर रहा है। যা স্যার পুরো ফ্লোরটাকে জমিয়ে রাখে। তারপরে ওই আমার সঙ্গে সিনটা হলো, 100 ঠিক আছে, করার পরে আমি বললাম স্যার একটা সেট হয়েছে, কেউ নেই, চলো নো সত্যি এই মোবাইল তো আপনার তুলো, সে ছবি আমাদের দেখানো আছে। এবং আমি নিজে একটা তুলেছি, হাত কেঁপে গিয়ে ঝাপসা ছবি, আমি সেটাও পোস্ট করেছিলাম, 8 ছবি নেই, 3টে ছবি পোস্ট করেছিলাম। আমাকে ইয়ে বলছে, ওই সত্যদা ঝাপসা ছবিটাও তুমি বাদ দিতে পারলে না, এমন একটা ট্যালেন্টের সঙ্গে তুমি ছবি তুলছো। আমার বিশ্বাস করো, তুমি যেটা বুঝেছো আর কেউ বুঝবে না। ঠিক এই কারণে আমি কিন্তু ওটাকে অ্যাভয়েড করতে পারিনি। ও এ আমার ঠিক বিশাল অভিজ্ঞতা, এবং আমি সেটা শুনে ভেবেছিলাম জীবনে যা কোনো কাজ না পাই আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। কিন্তু আপনার কেরিয়ার জীবনে আপনার ঝুলিতে কোনো অ্যাওয়ার্ড এসছে? এই যে যথার্থী থেকে এসছে, এই উপরে আছে। ও আচ্ছা আচ্ছা, এই যথার্থী থেকে এসছে, মানে ওটাতে স্যার খুব খুশি হয়েছিল। ওটা আমি 2টো ক্যারেক্টারকে ভেবেছিলাম যেটা এটা পাবে, নায়ক নায়িকা তো পাবেই, আমিও পাবো, বেস্ট গল্প হবে, সব ঠিক আছে। কিন্তু আমি কতগুলো চরিত্র তৈরি করেছিলাম, তারা যদি পায়, তার মধ্যে দেবু একটা পেয়েছিল, নেগেটিভ করেছিল, আমি একটা পেয়েছি। আমি এমন একটা ক্যারেক্টার, কোনো ফ্যামিলির নই, কিন্তু আমি যে কারণে আমাকে এখন রাখতে পারছে না, যে কারণে আমাকে রাখতে পারছে না। আমি যদি কোনো ফ্যামিলির মধ্যে পড়তাম তাহলে কিন্তু আমাকে রাখতে পারতো, সেটা পেয়েছি, খুব খুশি হয়েছে। একটা কথা না বলে পারছি না, যেটা আগে হতো, মানে মেগা সিরিয়ালের আগে, যখন সোম থেকে শনি, সাহিত্যের সেরা সময়, বা এমনি 7 দিনের কোনো ছোট গল্প, এগুলো হতো, তখন আর্টিস্টদের নামগুলো পরপর আসতো স্ক্রোলিংয়ে। এখন কিন্তু সেটা আর আসে না, তাই না? সেটা নিয়ে আপনি কি বলেন? নামগুলো যখন দেখতাম, আমাদের নামগুলো স্ক্রিনে আসছে, তখন কিন্তু মনটা ভরে যেত। একদমই তাই। সবচেয়ে বড় কথা যে তাতে কিন্তু একটা আর্টিস্টের আইডেন্টিটি তৈরি হতো। মানে আজকে এই যে আমার নাম সত্যম, সাধুদার নামে, আমার চরিত্রের নামে অনেকে চেনে, কিন্তু আমার নাম যে সত্যম খুব আজও কম সংখ্যক লোক চেনে। কিন্তু
আমরা যখন সিনেমাও দেখেছি তখন একটা ছোট আর্টিস্ট তারও নাম, এবং আজও মানে তাদের আইডেন্টিফাই নাম ধরেই বলা হয়, কিন্তু আমাদের নাম ধরে কেউ বলে না, এবং ভীষণ অ্যাভেলেবেল হয়ে গেছে। আসলে এইটা হয়তো ওই 22 মিনিটের ডিউরেশনে হয়তো নামগুলো আনা যাচ্ছে না, কিন্তু নিচে স্ক্রোল করে যেটুকু যায় এখনও এপিসোড ডিরেক্টর যে, মানে মূল ডিরেক্টর যে, রাইটারকে, তার সেই নামগুলো যায়, কিন্তু বাকি এত আর্টিস্টের নাম দিতে গেলে যে সময়টা হয়তো যাবে সেটা হয়তো ওদের কাছে গুরুত্ব নয়, কিন্তু আমাদের কাছে অ্যাজ আর্টিস্ট হিসেবে অনেক গুরুত্ব। কারণ আজকে যদি এই নামগুলো আমাদের স্ক্রোলে যেত তাহলে আমাদের নাম ধরেই মানে আর নিজস্ব নাম ধরেই আমাদের পরিচিত হতো। আগেকার দিনের মানে অনেক ছোট ছোট যে জহর রায় কি বঙ্কিম ঘোষ, এই নামগুলো যে তারা কিন্তু খুব মেজর চরিত্র করেনি, কিন্তু অথেন্টিক ক্যারেক্টার করেছে, খুব মেজর চরিত্র খুব একটা করেনি। নৃপতি, কিন্তু আমরা তাদের নামে চিনি, কিন্তু আমাদের নামে চাই না, আমাদের ক্যারেক্টারের নাম জানি। কিন্তু আজকে যদি এই মুহূর্তেই আমি সাধুদা করেই যদি আরেকটা সিরিয়াল আরেকটা নামে করি, সেটাও যদি একটু মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস যায় মাইলেজ, আবার সেই নামটা ধরে বলবে, প্রথম বলবে ওই তো সাধুদাকে দেখলাম অমুক সিরিয়ালে। অ্যাকচুয়ালি এই কারণেই আমি প্রথমে ইন্ট্রোতেই আপনাকে বলেছিলাম যে যার কাজ দিয়ে যায়ছে না, আগে যে ডিরেক্টরের যে ইয়েটা ছিল সেটা আজকে কোথায়, সেই ডিরেক্টরদের আমরা খুঁজে পাচ্ছি না। ডিরেক্টরের প্রভাব নেই তো, কারণ সেই ডিরেক্টররা যে এখনকার যে 22 মিনিটের সারাদিন 22 মিনিট তুলতে হবে, এই মানসিকতা তারা কাজ করেননি, করবে না, করবে না তারা ওই জন্য সেই ডিরেক্টরগুলো বসে গেছে, তাদের কাজ নেই। কারণ তো তারা হয়তো দিনের শেষে 15 মিনিট তুলতে পারবে, কারণ আমি তো ফাইন টাচ দেবো ভাই, এটা হচ্ছে ফাইন টাচ দরকার নেই, রেডিমেড করো, রেডিমেড ছেপে দাও, ছেপে দিয়ে 22 মিনিট আমার চাই। এই ছেপে কথাটা তো এসেছে এখন, কি করবে সেই ডিরেক্টরগুলো কাজ নেই বলে। ওই যে মানুষ এরকম আজকে মানে এখনও অনেক টিনেজার যারা আছে বর্তমানে, তারা কিন্তু বাংলা সিরিয়ালটা দেখে না, তারা হিন্দি সিরিয়াল দেখে, ইংরেজি দেখে, বা এখন ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর ছবি আছে, তারপরে কি বলে নেটফ্লিক্স এগুলোকে কি বলে সিরিজগুলো যা আছে, এই সিরিজ দেখে। তো শ্রোতা বন্ধুরা, আজকে সত্যমদার সাথে অনেক কথাবার্তা হলো, এবার আমরা সাথে একটা বোনাসও পেয়েছি, যে ম্যাডাম রেমা মজুমদারকেও আমরা পেয়েছি। ওনাকে ওয়েলকাম করছি স্যাস ক্রিয়েটরিসের তরফ থেকে, এবং আপনাদের জন্য এটাও বলতে চাইছি যে উনিও একজন অভিনেত্রী, এবং তার সাথে আরও কিছু ওনার পেশা আছে, সেই বিষয়ে কিছু জানবো, আপনারা অপেক্ষা করুন। নমস্কার রেমা। তো আপনি তো একসময় অভিনয় করতেন, অনেকটাই করতেন, তো মানে কি রকম ধরনের কাজ করতেন নরমালি? আমি এমনিতে যেমন লাস্ট যেটা করলাম শ্রীময়ীতে ফুলপিসির চরিত্র, টানাভাবেই যে কাজটাই করেছি মোটামুটি 15 দিন 20 দিন করে মাসে থাকতো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু কি হয় আমাদের যেমন পারিবারিক যে ইয়ের মধ্যে একটা চরিত্র পেলাম সেটা নয়, ওই প্রতিবেশী বা সেরকম টানা থাকলো, কিন্তু ওই ধরনের চরিত্রগুলো করে ঠিক ভালো লাগে না, বা এখন সেরকম ধরনের পাইও না, কারণ এখন কোঅর্ডিনেটরের মাধ্যমে এমনভাবে যে আমরা তো কোনোদিনও কোঅর্ডিনেটরের মাধ্যমে করিনি, ডিরেক্টই করেছি, যার জন্য সেরকমভাবে চরিত্র পাই না। আমি নিজে এমনিতে হাওড়া প্রাক্তজনের মেম্বার, নাটকের অভিনয়ের দিক দিয়ে ওখানে আমি মঞ্চ অভিনয়টা আমি বহু আগে থেকেই করি, এবং মঞ্চের ভালোবাসা একটা আলাদা জিনিস। ঠিক কথা, এটা যে কোনো অভিনেতা সবাই এই কথাই বলেন, মঞ্চের এখানে ক্যাটাগরি ওয়াইজ রেসপেক্টটাও চলে আসে। আজকে লিড যে করছে তার যে রেসপেক্টটা, যে ক্যারেক্টার রোল করছে তার যে রেসপেক্টটা, যে জুনিয়র আর্টিস্ট তার যে ব্যবহারটা, সেটা একদমই ঠিক না, ম্যাচ করে না। আগেও আমরা যখন নাকি ক্যারেক্টার রোল করতাম তখন আমাদের টিফিনের ব্যবস্থাটা অন্য রকমের ছিল, এখন তো পুরোপুরি চেঞ্জ। একজন কালেক্ট করে জুনিয়ররা কি করে আমি জানি না, কিন্তু ক্যারেক্টার আর্টিস্টদেরও মানে খাবার দাবারের ব্যাপারগুলো খুব খারাপ হয়ে মানে এক একটা প্রোডাকশনের ক্ষেত্রে এক এক রকম।
কোনো নির্দিষ্ট ইয়ে নেই, মানে এমনভাবে পেয়েছি সেজন্য না এখন আর ওই প্রফেশনে যেতে ইচ্ছা করে না, কারণ আমার যেহেতু আর একটা প্রফেশন আছে। আমি নিজে এইচএস এর পর আমি আকুপ্রেশার নিয়ে পড়াশুনো করি, সেটা আমি কটকে করি, ওখানে 2 বছরের কোর্স করি, ওখান থেকে ইয়ের ওপর আকুপ্রেশারের ওপরেই আমি ডিপ্লোমা পাই। আচ্ছা, তারপর থেকেই মোটামুটি দীর্ঘ 20-22 বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে আছি। এইবার অভিনয় জগৎটা এতটাই ভালোবাসতাম, যার জন্য হতো কি রেগুলার শুটিংয়ে বেরিয়ে যাওয়া, তাতে আমার এই ট্রিটমেন্টটার ক্ষেত্রে ভীষণভাবে বিঘ্ন হতো। আর আমি যে ট্রিটমেন্ট করি, আমি ধরুন সাপোজ বলছি আপনাকে, আমি ট্রিটমেন্ট করছি, তো আপনাকে কোনো পয়েন্ট মানে কোনো শারীরিক প্রবলেমের ব্যাপারে কিছু বলতে হবে না, আমি আপনাকে বলে দেবো আপনার শরীরে এই প্রবলেম আছে, এবং সেইগুলো ধরুন আমি বললাম সাধারণ, সাপোজ আপনার সাইটিকা পেন বা কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথা বা নার্ভের আদার্স প্রবলেম, সেটা কতদিন লাগবে, ধরুন খুব বেশি হলে 10 দিনের মধ্যে কিওরেবল, যদি প্যারালাইসিস হয় বা রিউমেটিক আর্থারাইটিস এগুলোর ক্ষেত্রে 2 মাস। আচ্ছা, তা না হলে যে আমি যে 7 দিন বা 10 দিন বলবো, 7 দিন বা 10 দিনের মধ্যেই আপনাকে কিওর করব। তারপরে যদি এক্সট্রা দিন লাগে তখন আর আমি কোনো ফি নেব না। আর যদি দেখি মানে এটা আজ অব্দি হয়নি যে কোনো পেশেন্ট হয়তো আমি বললাম যে হ্যাঁ সারাবো, কিন্তু সারলো না, তাহলে তাকে টোটাল ফি আমি ফেরত দিয়ে দেবো। আমাদের শ্রোতা বন্ধুদের তুমি আর কি হাঁটু আর কোমরের ব্যথা এটা একটু ডেমো দিয়ে দাও, ফ্রি ডেমো। আচ্ছা, এটা কি শুধু মানে হাত পাম আর পায়ের তলাতেই? সারা শরীরেই আমাদের পয়েন্ট আছে। ও আচ্ছা, পয়েন্ট আছে। হ্যাঁ, তবে পেশেন্টকে আমার কাছে আসতে হবে, না হলে সারবে মানে এটা কোনো অনলাইন জাতীয় জিনিস না, এটা one has to be physically present, একদম। আর তার এবং সেই অনুযায়ী সেই পেশেন্টকে দেখে আপনারা দিয়েছেন। একটা যদি সাধারণ হাঁটুর যন্ত্রণা হয়, তাকে আমি 5 দিনের মধ্যে কিওর করে দেবো, তো দেবই, চ্যালেঞ্জ, তাহলে তার টোটাল টাকা তাকে আমি ফেরত দিয়ে দেবো। তো বাই দি ওয়ে, দুজনেই তো আপনারা নাট্যকর্মী। হ্যাঁ, প্রায় বাই বার্থ একদম। তো এটা কি স্টেজেই দেখা হয়েছিল আমাদের? হ্যাঁ, আমি প্রথম ওর অভিনয় দেখতে যাই, দেখতে গিয়ে ওর সঙ্গে আমার আলাপ, আমি ভীষণ স্ট্রেট কাট কথা বলি। আচ্ছা আচ্ছা, মানে স্ট্রেট কাটই বলে দিয়েছেন যে ভাই তোমার একটাই জায়গা আছে, এখানেই আসতে হবে। ঘরে কতটা নাটক চলে? ঘরে আমাদের নাটক বলতে কি বলুন তো, মাঝে মাঝে এই যে বিশেষ করে লকডাউনের সময় আমাদের মানে আমার ছেলেও অভিনয় জগতেই থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এই জগৎটা মানে এখন যেরকম হচ্ছে সেটাকে প্রফেশন করে একটা সংসার চালানো খুব মুশকিল, সেই জন্য ছেলে বাধ্য হয়ে চাকরিতে চলে গেল। এবার সেই লকডাউনের সময় তখন তো কোনো কারুর কাজ নেই, ও স্ক্রিপ্ট লিখতে শুরু করে দিল, পরের দিনই সমস্ত ঠিক হয়ে গেল, আমাদের শুটিং স্টার্ট হয়ে গেল, মানে আমরা নিজেরাই করছি। আমার ছেলের বন্ধু ছিল এমনিতে ক্যামেরাম্যান বা লাইটের ইয়ে, বা তা না হলে ওই অ্যাপেল ফোনের মাধ্যমে ছেলে করে, ছেলে এডিটিং করা, ছেলে ডিরেকশন দিচ্ছে, করছে, এরকম ভাবে আমাদের। না, ও যেটা বলেছে যে ঘরে না লড়ে, সেটা অন্য বিষয়। সেই নাটকটা আমাদের মানে খুব একটা মানে আলোচনার বিষয় নয়, কারণ আমরা একে অপরের পরিপূরক। আজকে খুব ভালো লতি কিনে এনে লতি ছাড়িয়ে রান্নাটা আমি করেছি, এবং সপ্তাহে একদিন করে ও যদি নিচের ঘরে পরিষ্কার করতে আসে তো আমি রান্নাটা করব, আবার ও যদি ছাদে কাজ করে আমি রান্নাটা করতে পারবো, আবার আমি যদি বাজারে গেলাম ও তখন আমার একটা কাজ সেরে দেবে, একে অপরের পরিপূরক। যে কারণে আমাদের আমি তরকারির সমস্ত কোটাকুটি আমি করে দিই, কারণ আমার ভালো লাগে। না না, আমি ইভেন বাসন মাজি, আরে আমার ঘরে করছি তো, ঘরের জিনিস তো। আমি আজকে যদি আমি সেলফ সার্ভিস, আমি যদি কোনো বাইরে পোস্টিং হতাম, পোস্টিং থাকতো আমার, এরকম জায়গা আছে নিজের বাসনটা নিজে ধুতে, নিজের রান্না নিজে করতে, তাহলে কি আমি তো সেটা করোনার সময় তো নামি দামি লোকেরা পড়েছে, তাহলে এর মধ্যে কি আছে? সেই কারণে। এবং আমাদের দুজনের মধ্যে কোনো মানে ওর মধ্যে গোপনীয়তা বলে কোনো কিছু না, মানে কারোর কিছু একটা ইয়ে হলো, সে বাইরে হোক ইয়ে হোক, দুজনকে না বলা অব্দি আমাদের শান্তি হয় না। শেয়ারিং অ্যাকচুয়ালি ভীষণ সম্পর্কটা টিকে থাকে বিশ্বাসের উপরে, সেই বিশ্বাস যদি একে অপরে না থাকে তাহলে মুশকিল। তো ওই জন্য আমার ড্রব্যাকস একটা, আমি সেটাও আলোচনা করবো। যেন আজকে ওরকম
ডাকলো ওখানে গিয়ে দুপে খেয়ে এসছে। কেন খেলে? তুমি তুমি তারপর অটো ফটো করে আসবে, তোমার পাশের লোকটা স্মেল পেয়েছে, সে কি ভাবলো? তুমি একটু আমজনতা নও, তুমি কেন এইভাবে আসবে? তোমার নিজস্ব গাড়ি নেই এখনো। তুমি নিজের গাড়ি যেদিন করবে সেদিন তুমি খেয়ে আসো, ঠিক আছে? তোমার গাড়ি নেই, তুমি আসবে পাবলিক কারে, সেখানে তুমি ড্রিঙ্ক করে চলে এলে। এই এরকম আর এমন একটা জায়গায় সেটা আমি না বললে হয়তো এটা আজকে থেকে অ্যাজ কোনো আলোচনার বিষয়ও নয়, সত্যি কথা বলতে। আচ্ছা, তো আপনি আপনারা কি- দুজনেই যখন অভিনয় ভালোবাসেন, নাটক ভালোবাসেন, তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আপনাদের দুজনের একটা নাটক দিয়ে আমরা শেষ করবো, 2-3 মিনিটের, যেমন ইচ্ছা। যেটা করার জন্য অ্যাকচুয়ালি সুদিনারও ইনস্ট্যান্ট আমরা এটা ভেবেছি, সেটার জন্য হয়তো সাময়িক, হয়তো যেহেতু এটা ভিডিও, অডিও শুধু নয়, ভিডিও, সেখানে হয়তো কিছু প্রপসও লাগে, সেই প্রপসটা এই মুহূর্তে আমাদের নেই, কল্পনা করে নিতে হবে। হ্যাঁ গো, বলছি একটু পেঁয়াজ আর একটু আদা আনতে হবে। দেখে তো মনে হচ্ছে তুমি আর পারবে না। পারবে না তো? তুমি যাও। ওই তো আছি তো আমি করবার জন্য। জাগে বলছি যে ডালটা বসানো আছে, একটু দেখো। হ্যাঁ, ওটা আবার ফোনের মধ্যে ঢুকে বসতে করে কিন্তু। আরে ঠিক আছে, ঠিক আছে, যাও। আমি তাহলে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। তোর সব কাজটা আমাকেই করতে হবে। শালা যে আমাকে হেডফোনটা দিল, হেডফোনে কোনোদিন ফোন করে দেখিয়ে দিল, একবার কাছে অনেকগুলো টাকা পাবো, ফোনটা করে দেখি। এটা না, এটা ডান কেন? ফোন করে দেখি যদি প্রাপ্য টাকাটা পাই। হ্যালো হ্যালো, ও কাজ দিচ্ছিল, ভুলোই যায়, প্রথম ব্যবহার করছি তো। হ্যালো 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 সতীশ, বলছি ভাই, তুমি তো জানো আমার বর্তমানে অনেকদিন কাজ নেই। হ্যাঁ, না মানে নতুন নতুন কোনো সিরিয়াল এখনো ডাক পাইনি, এখনো কোনো কাজটি পাইনি। তো বসে থেকে তো যক্ষের তো শেষ হয়। হ্যাঁ, না না, বলছি এই কারণেই যে মানে বর্তমানে তো মানে বাজার ফাজার করার ব্যাপারেও তো আমার চাপ আছে গো। মানে খাওয়ার অভাব হচ্ছে, সবাই লাইটের বিল, তারপরে নতুন বাড়ি করেছি, ইএমআই ফিএমআই আছে, সব কিছু লোন ফোন পরিশোধ। না না, অনেক দিন তো হয়ে গেল। আমি বলতে চাইছি যে তোমার কাছে যে মানে আমি তোমার 20,000 টাকা দিয়েছিলাম, তুমি আমার টাকাটা কবে দেবে? তুমি একের পর এক তুমি ডেট করে ঘুরে যাচ্ছ। হ্যাঁ, না না, দেখো শোনো 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 শোনো, আমার কথাটা শোনো শোনো। না না, তোমার অসুবিধার সময় আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম, আমি দিয়েছি। আমি তো একবারও চিন্তা ভাবনা করিনি তুমি দিতে পারবে কি পারবে না। তা আজকে যখন আমার অসুবিধা, আমার টাকা আমাকে ফেরত দিতে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, কি হয়েছে? না না, বুঝতে পারছি তোমার অসুবিধা আছে, ঠিক আছে, তুমি পার্টলি দাও। আরে ভাই, আমার টাকা আমি চাইছি, আমি তো তোমার কাছে ধার চাইছি না, তোমাকে সুদ দিতেও বলিনি, বন্ধু হিসাবে তোমাকে টাকাটা দিয়েছিলাম। তা আজকে আমি আমার টাকা পাবো না, তার জন্য আমাকে বারবার তোমাকে ফোন করতে হবে? এই বাড়িতে অশান্তি, আমি কীভাবে চলবো? আমার রাতে ঘুম আসে না, তুমি জানো না। আমার পাশে আমার স্ত্রী থাকে, আমি ঘুমোই না, ও ঘুমায়। তোমার টাকা দিতে হবে। কবে দেবে তুমি বলো, তুমি ডেটটা বলো, তুমি কবে দেবে? কেন ওটা কি কি একা একা পাগলের মতন বকবক করে যাচ্ছ? ফোন না দিয়ে কি বকবক করে যাচ্ছ? আরে তোমার সবাইটা দিয়েছে, কেটে দিল মালটা। টাকা চেয়েছি, নিজের টাকা নিয়ে চাইবো, সেটাও দেবে না। এসে তো ইয়ে হচ্ছ। তোমার একটা কাজ দিয়ে গেছিলাম, করেছো? কি কাজ? কি কাজ ভুলে গেছো? ডাক্তার দেখতে বলেছিলাম তো। ও
ওটা তো দেখেছি, তিনবার দেখেছি। 3বার দেখেছি, 3বার দেখেছে। হ্যাঁ। তাহলে পুড়লো কি করে? গ্যাসটা অফ করনি কেন? পুড়লো কি করে? সেটা তো তুমি গ্যাসটা অফ করতে আমাকে বলনি, তুমি বলছো ডালটাকে দেখতে, আমি ডালটা দেখেছি। ভগবান, কাকে নিয়ে আমি সংসার করি? কি হয়েছে? ডালটা দেখতে বলেছি? দেখতে বলেছি কি শুধু শুধু তাকিয়ে দেখবে? হ্যাঁ, ও তো আমার মাথা লাগে না, কাজ কর্ম নেই, বুঝতে পারবো না। ফোনটাই হচ্ছে যত কাজ। যাই হোক, ওটা অফ করে দাও। না, আমি অফ না করে আমি বসে আছি। একটা কোনো কাজ হবে না তোমাকে দিয়ে। না, কি পাগলের ফোনটার মধ্যে বল ব্যস্ত ছিলাম তো, ভুলে গেছি। দেখেছি আমি অফ করতে ভুলে গেছি। মানে আমি বলে যেতে হতো যে গ্যাসটাকে অফ করবে, তাই তো? না, কি অবস্থা দেখুন। আসলে বুঝতে পেরেছি, তাই ফোনটা আমার সঙ্গে নিয়ে যাওয়া উচিত। আরে দূর, আমার নিজের টাকা, আমাকে দেবে না। এইসবই করতে হলো। জানি এবার ডালটা পুড়ে গেল যে, যাও এবার ডাল তুমি নিয়ে এসো। যাচ্ছি। তো সায়েন্স ক্রিয়েটর্সের আমাদের দর্শক বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত সন্ধে আমরা সবাই মিলে কাটালাম, এবং সেটা সম্ভব হয়েছে সত্যমদা আর রেমা বৌদির জন্যে। আপনারা সবাই নিশ্চয়ই খুব এনজয় করেছেন। শুধু এনজয় করা না, আমার মনে হয় এমন কিছু ইনফরমেশান পেয়েছেন বা এমন কিছু অনুপ্রেরণা পেয়েছেন, এবং যারা সামনে কেউ অভিনেতা হওয়ার বা অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেন, এর মধ্যে থেকে আপনারা অনেক কিছু পাবেন, যেটা আপনাদের সামনে সেই কাজে এগিয়ে যাওয়ার জন্যে, অভিনয় জীবনকে আপন করে নেওয়ার জন্যে অনেক রসদই আপনি এর থেকে পেয়েছেন নিশ্চয়ই। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি আমাদের এই এপিসোড। সামনের এপিসোডের জন্য অপেক্ষা করে থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার।